ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। ক্লাস 11-এর আজকে আমি করছি সাজেশনের পার্ট 2, পরমাণুর গঠন। প্রথমে কি বলেছে? প্রদত্ত কোয়ান্টাম সংখ্যার সেটগুলির মধ্যে কোনটি সঠিক দেখি আমরা। দেখো, এন এবং এল এর মান সমান হয়ে গেছে, এটা কখন হতে পারে না, সঠিক নয়। এখানে দেখো এন এর মান এল এর মান থেকে কম আছে, কিন্তু এল আর এম এর মান বেশি হয়েছে, এটাও সম্ভব নয়। এখানে তো সেম জিনিস, এল এর মান 1, এম এর মান -2 থেকে +2, মানে বেশি হয়ে যাচ্ছে, এটাও সম্ভব নয়। তাহলে উত্তর হবে অপশন বি। পরের কোশ্চেন বলেছে পাউলির অপবর্জ্য নীতিটি লেখো। এগুলো 2015 সালে এসেছিল। একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। যদি এন, এল এবং এম এর মান দুটি ইলেকট্রনের ক্ষেত্রে সমান হয়, তবে তার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এস এর মান অবশ্যই আলাদা হবে, +1 অথবা -1। পরেরটা বলেছে সিআর 3+ আর CO3+ এর ইলেকট্রন বিন্যাসার্থে। সিআর 3+ ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d3। আর CO3 স্কোবার 3+ এর হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6। পরের কোশ্চেন বলেছে কোনো পরমাণুর এনতম কক্ষে মোট ইলেকট্রনের সংখ্যা কত? এনতম কক্ষে মোট ইলেকট্রনের সংখ্যা হয় 2n², মানে অপশান সি হবে। পরের কোশ্চেন হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা লিখতে বলেছে, এবং এখান থেকে ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা 1 অ্যাংস্ট্রম হলে বেগের অনিশ্চয়তা বের করতে বলেছে। প্রথমে নীতিটা, কোনো গতিশীল অণুবীক্ষণিক কণা ব্র্যাকেটে অণু, পরমাণু, ইলেকট্রন ইত্যাদির অবস্থান এবং ভরবেগের একই সঙ্গে নির্ভুল পরিমাপ সম্ভব নয়। এবার আমরা অঙ্কটা করব। অঙ্কটা দেখো কী কী বলে দিয়েছে। আমাকে বলছে ইলেকট্রনের অনিশ্চয়তা মানে ডেল এক্স এর মান, অবস্থান অনিশ্চয়তা ডেল এক্স এর মান বলে দিয়েছে, ডেল ভি বের করতে হবে। হাইজেনবার্গের নীতি অনুসারে ডেল এক্স ইন্টু ডেল ভি ইকুয়াল টু h/4πm, আসলে ছিল ডেল এক্স এম ইন্টু এম ডেল ভি ইকুয়াল টু h/4π। তাহলে ডেল ভি ইকুয়াল টু কী হবে? h/4πm ডেল এক্স। তাহলে ডেল এক্স হচ্ছে অবস্থান অনিশ্চয়তা, 1 অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার। ডেল ভি মানে বেগের অনিশ্চয়তা। এম মানে ইলেকট্রনের ভর কত হবে? 9.11 10⁻31 কেজি। এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻34 জুল। ভ্যালুগুলো পুট করে দেওয়া হয়েছে, অ্যান্সার এসেছে 5.79 × 10⁵ মিটার সেকেন্ড ইনভার্স। পরেও একটা অঙ্ক, যদি এইচ পরমাণুর প্রথম বর্গকক্ষের শক্তি -13.58 ইভি হয়, তবে তৃতীয় বর্গকক্ষের শক্তি নির্ণয় করো। En ইকুয়াল টু U1 × 1/n²। সুতরাং হাইড্রোজেন পরমাণুর তৃতীয় বর্গকক্ষের শক্তি E3 ইকুয়াল টু কত হবে? U1 × 1/3²। এটা করলে আসছে -1.51 ইভি, অর্থাৎ তৃতীয় বর্গকক্ষের শক্তি হবে -1.51 ইভি। পরের কোশ্চেন, হুন্ডের সূত্রটি বিবৃত করো। এটি নির্দিষ্ট উপকক্ষের ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ায় সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি যতক্ষণ পর্যন্ত খালি থাকবে ততক্ষণ ইলেকট্রনগুলি এককভাবে ওই কক্ষকগুলি দখল করবে এবং এদের ঘূর্ণন একই দিকে হবে। পরের কোশ্চেন, Fe2+ ও Fe3+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত? Fe2+ ইলেকট্রন বিন্যাস এবং Fe3+ ইলেকট্রন বিন্যাস আমরা লিখে ফেলেছি। Fe2+ এর হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6। এখানে এই লাস্ট 3d6 আমরা বক্স ডায়াগ্রাম দেখিয়েছি।
একেবারে Fe3+ ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p6 3s2 3p6 3p5 তারও বক্স ডায়াগ্রাম দেখিয়েছি। যেহেতু Fe3+ এর ক্ষেত্রে 3D কক্ষক সঠিক অর্ধপূর্ণ, তাই এটি Fe2+ অপেক্ষা অধিক সুস্থিত। পরের কোশ্চেন, Cl পরমাণুর সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন n+l = 3 সম্পর্কটি মেনে চলে? n+l 3 মানে কি হতে পারে সেটা 3s অথবা 2p। 3s এবং 2pতে Cl এ কটা ইলেকট্রন থাকে? s এ 2টো, p এ 6টা, টোটাল হচ্ছে 6 + 2 8টি, অপশান বি। পরেরটি, বামার শ্রেণীর H আলফা এবং H বিটা লাইনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। কী করে করবো না, তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রথমে তরঙ্গ সংখ্যা বের করে নিয়েছি। তরঙ্গ সংখ্যা ফর্মুলা কী ছিল? নিউবার ইকুয়াল টু আর মানে হচ্ছে রিকবার্গ ধ্রুবক একটু 1/n1, বামারের ক্ষেত্রে n1 এর মান হচ্ছে 2 মাইনাস n2²। এই যে আলফার ক্ষেত্রে n এর মান হচ্ছে 3, n2 মান n নয়, n2 3, এবং H বিটার ক্ষেত্রে n2 হচ্ছে 4। সুতরাং H আলফার ক্ষেত্রে নিউ বার H আলফা ইকুয়াল টু কত? H বার নিউ বার H আলফার মান হচ্ছে 109,678 1/2² মাইনাস 1/3², এটা করলে আসছে 15233.06 সেমি ইনভার্স। আবার আমরা কি জানি ল্যামডা নিউ বার ইকুয়াল টু 1/λ, তার মানে ল্যামডা ইকুয়াল টু কী হবে 1/নিউ বার, তাহলে ল্যামডা H আলফা ইকুয়াল টু কী হবে 1/নিউ বার H আলফা। ভ্যালুটা পুট করেছি 6.565 10⁻⁻5 সেমি। একইভাবে H বিটা নিউ বার H বিটা বের করেছি, সেটার মান বেরিয়েছে 20564.63 সেমি ইনভার্স। তাহলে ল্যামডা H বিটার মান কত বেরোবে 4.863 × 10⁻⁻5 সেমি। H পরমাণুতে একটি ইলেকট্রনের পঞ্চম বর্গকক্ষ থেকে তৃতীয় বর্গকক্ষে অবতীর্ণ হলে কতগুলি রেখা বর্ণালী পাওয়া যায়? এটার ফর্মুলা হচ্ছে n2 - n1 ইন্টু n2 - n1 প্লাস 1 পুরোটা বাই 2। এখানে n2-র মান হচ্ছে 5, n1 এর মান হচ্ছে 3, তো এই ফর্মুলা একবারে ফেলে দিয়েছি। n2 - n1 প্লাস 1 বাই 2 করলে আসে 3টি। পরের কোশ্চেন, HClO4 অণুতে কতগুলি ইলেকট্রন বর্তমান? HClO4 অণুতে ইলেকট্রন আছে টোটাল 50টি। কী করে করলাম দেখো, H আছে 1টি ইলেকট্রন, Cl থেকে 17টা করে ইলেকট্রন, অক্সিজেন থেকে 8টা করে, 4টাতে 4টা 32 করলে আসছে 50। পরেরটা বলেছে কি কি কোয়ান্টাম সংখ্যা দিয়ে একটি পরমাণুর কোনো ইলেকট্রনকে চিহ্নিত করা যায়? এর সাথে বলেছে কোনো পরমাণুর দুটি ইলেকট্রনের সর্বোচ্চ কতগুলি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে। দেখো, একটি পরমাণুর ইলেকট্রনকে 4টি কোয়ান্টাম সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়। কি কি? মুখ্য কোয়ান্টাম সংখ্যা n, গৌণ কোয়ান্টাম সংখ্যা l, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা s। কোনো পরমাণুর দুটি ইলেকট্রনের সর্বোচ্চ 3টে কোয়ান্টাম সংখ্যা এক হতে পারে, যেটা আমরা পাউলির অভ্যর্জনীতে পড়ে এসেছি। এরপর বলেছে s অরবিটালের আকৃতি কীরূপ? s অরবিটালের আকৃতি হচ্ছে সুষম গোলকাকার। গোলাকার নয়, এটা কিন্তু গোলকাকার। পরেরটা, কারণ এটা 3D পিকচার। এগুলো দুটি পরমাণু পরস্পরের আইসোবার হিসাবে গণ্য হওয়ার শর্ত কী? এটা উদাহরণ দিতে বলেছে। দুটি পরমাণুর ভর সংখ্যা অর্থাৎ প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টি সমান হলে পরমাণু দুটিকে পরস্পরের আইসোটোপ বলা হয়। আইসোটোপ নয়, আইসোবার হিসাবে গণ্য করা হয়। যেমন আর্গন 40 ভর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক 18, এবং ক্যালসিয়াম ভর সংখ্যা 40, পরমাণু ক্রমাঙ্ক 20। তাহলে এখানে পরমাণু ক্রমাঙ্ক আলাদা হলেও ভর সংখ্যা সেম, তাই এরা পরস্পর আইসোবার। পরেরটা বলেছে V3+ এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কটি?
V3 প্লাসের ভি এর হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 23, সুতরাং ভি এর ইলেকট্রন বিন্যাস কী হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d3 4s2, সুতরাং V3 প্লাস ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d2, অর্থাৎ এখানে লাস্ট বক্সের বক্স ডায়াগ্রাম করে দিয়েছি। সুতরাং V3 প্লাসে দুটো অযুগ্ম ইলেকট্রন বর্তমান। এছাড়াও তোমাদের পরমাণু গঠনে ডি ব্রগলির সমীকরণ এবং ডি ব্রগলির সমীকরণ দিয়ে অঙ্ক, অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু h/mv দিয়ে অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা সেগুলোও দেখবে। এটা আমরা বলতে পারো যে সালে বা ইয়ারলি যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো তোমাদের সমাধান করে দেখা দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। বলেছে বোর তত্ত্বের সাহায্যে প্রমাণ করো হাইড্রোজেন সদৃশ পরমাণু বা আয়নের প্রথম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ দ্বিতীয় কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগের দ্বিগুণ। কি বলেছে না, বোর তত্ত্বের সাহায্যে আমরা দেখাতে পারি যে হাইড্রোজেন সদৃশ পরমাণুর এনতম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ Vn ইকুয়াল টু 2πz2/nh। এখন প্রথম এবং দ্বিতীয় কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ আমি ধরেছি V1 V2। আচ্ছা এখানে একটু বলে দিই, এখানে হচ্ছে কি পাই তো হচ্ছে ধ্রুবক সংখ্যা জানোই, জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক মানে নিউক্লিয়াসের টোটাল প্রোটনের সংখ্যা, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এন হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কোন কক্ষে ইলেকট্রনটা ঘুরছে, আর এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে V1 ইকুয়াল টু কী হবে, এন এর মান 1 বসিয়ে দিলাম 1 নম্বর ইকুয়েশন, আর V2 ইকুয়াল টু কী হবে, এন এর মান 2 বসিয়ে 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1/2 করে পাই কি V1/V2 ইকুয়াল টু এ দুটো বসিয়ে দিয়েছি। দেখো সবই কেটে যাবে, পড়ে থাকবে শুধু 1/2, কারণ 2πz2 কেটেছে 1 এইচ কেটেছে, তার মানে 1/2, তারপর করলে আসবে 2, দ্যাট মিনস V1 ইকুয়াল টু V2। অর্থাৎ হাইড্রোজেন সদৃশ কোনো পরমাণুর প্রথম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ দ্বিতীয় কক্ষে ইলেকট্রনের গতিবেগের দ্বিগুণ। তারপরে যে 2D কক্ষে নোডের সংখ্যা, নোড কী হয় দুরকম হয়, অ্যাঙ্গুলার নোডস আর হচ্ছে রেডিয়াল নোড। রেডিয়াল নোডের সংখ্যা কী করে হয় না n-l-1, আর অ্যাঙ্গুলার নোড হচ্ছে l এর সমান। তার মানে কি প্রথমটা আসছে কি n-l-1, দ্যাট মিনস 3 - 2 - 1। 3 এর জন্য 3 এর ভ্যালু, আর ডি এর জন্য এল এর ভ্যালু 2, করলে আসছে 2। তাহলে টোটাল নোটস হবে কত, দুটো। আসলে 3Dর কোনো রেডিয়াল নোটস থাকে না, কেবলমাত্র অ্যাঙ্গুলার নোটস আছে, সেজন্য এটা হচ্ছে 2। আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।